আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আজকে তাহলে আমরা কি পড়ব? আজকে আমরা আমার বাংলা বই থেকে পাঠ ৮ নিয়ে পড়ালেখা করব। তো পাঠ ৮-এ কি আছে দেখে নেই। রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, দেখো একটা বাঘ কি হালুম হালুম করে আমাদের দিকে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা সুন্দর বনের ছবি। বাঘ আছে, চারপাশে বনের গাছপালা আছে, এবং সুন্দরবন বোঝার আরেকটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি, এই যে নিচের এগুলো শ্বাসমূল বা নিউমেটোফোর। আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এদেশের মানুষের কাছে এটি বাঘ নামে পরিচিত। বাঘ দেখতে যেমন সুন্দর, তেমন ভয়ঙ্কর এর আচরণ। বাংলাদেশের সুন্দরবনে এই প্রাণী দেখা যায়। পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে রাজসিক। আচ্ছা, রাজসিক মানে কি? রাজার মতো। তোমরা চেষ্টা করবে পুরোটা ভিডিও মন দিয়ে শুনতে। তাতে হয় কি যে আমি যখন তোমাদের অধ্যায়টা পুরোটা রিডিং পড়ে শোনাচ্ছি, অধ্যায়টা কিন্তু মোটামুটি তোমাদের মাথায় ভালো মতো ঢুকে যায়। আচ্ছা, বাঘের গায়ের রং হলুদ থেকে গাঢ় কমলা হয়ে থাকে। এর গায়ে কালো রঙের ডোরা কাটা দাগ আছে। বাঘের পেটের দিকটা সাদা। একটি বাঘের দৈর্ঘ্য 220 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, আর লেজ 60 থেকে 110 সেন্টিমিটার। কাঁধের দিকে বাঘের উচ্চতা 100 সেন্টিমিটারের মতো। পুরুষ বাঘের গড় ওজন 220 কেজি আর বাঘিনীর গড় ওজন 140 কেজি। বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী, তাই বিড়ালকে বলা হয় বাঘের মাসি। কখনো শুনেছো তোমরা এটা, যে বিড়াল হলো কি বাঘের মাসি? আসলে চিন্তা করে দেখো, বিড়াল আর বাঘের চেহারার গঠন বা অ্যাপিয়ারেন্স কিন্তু বলতে গেলে একই ধরনের, তাই না? আচ্ছা, বাঘ খুব দক্ষতার সঙ্গে শিকার ধরতে পারে। এদের দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুবই প্রখর। বাঘের আছে শক্তিশালী থাবা। থাবার নিচের অংশ নরম ও পুরু, তাই চলার সময় শব্দ হয় না। শিকার ধরার সময় থাবা থেকে নখর বেরিয়ে আসে। খাবার চিবানোর জন্য এদের রয়েছে তীক্ষ্ণ ও ধারালো দাঁত আর মজবুত চোয়াল। একটি বাঘ সাধারণত প্রতিদিন 7 থেকে 8 কেজি খাবার খায়। হরিণ, শূকর, বানরের মাংস ইত্যাদি বাঘের প্রধান খাদ্য। বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। বলা হয়ে থাকে সে নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায়, তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে। এরা সাধারণত 30 থেকে 35 বছর বাঁচে। বাঘিনী 3 বছর অন্তর 3 থেকে 4টি করে বাচ্চা দেয়। বাচ্চারা প্রায় 1 বছর তাদের মায়ের সঙ্গে থাকে। এক একটি পুরুষ বাঘ বনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে রাজত্ব করে। সেই রাজত্বে সে অন্য পুরুষ বাঘকে ঢুকতে দেয় না। ওরে বাবারে বাবা, চিন্তা করেছো তোমরা? পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা আছে। যেমন, বাঘের কারণে মানুষ সুন্দরবনে ঢুকতে ও বনের গাছ কাটতে ভয় পায়। তবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। তাছাড়া কিছু লোক চামড়া ও অন্যান্য প্রত্যঙ্গের লোভে বাঘ মেরে ফেলে, তাই সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমছে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি ও গৌরব বাড়িয়েছে এই প্রাণী। আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা, না হলে বাঘ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কি পড়ব? এখন আমরা শব্দার্থ পড়ব। ঘ্রাণ শক্তি। আচ্ছা, আমি নোট থেকেই দেখিয়ে দেই।
ঘ্রাণ শক্তি, গন্ধ নেওয়ার ক্ষমতা। তরে, চিরকালের জন্য। এখানে চিরকালের জন্য হওয়া উচিত ছিল, বইতে চিরকালের জন্য আছে, এটা আসলে চিরকালের জন্য হবে। এই যে এখানে একটা হবে, জন্য ওয়ার্ডটা আলাদা হবে। থাবা, কোনো জন্তুর সামনের পায়ের নখ যুক্ত তালু। দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা। পরিবেশের ভারসাম্য, পরিবেশের উপাদানের মধ্যে সামঞ্জস্য। প্রখর, তীব্র, প্রত্যঙ্গ, শরীরের অংশ। বিপন্ন, সংকটে পড়েছে এমন, রাজসিক, রাজার মতো। শ্রবণ শক্তি, শোনার ক্ষমতা। আচ্ছা, বইতে এখন আমরা আগে দেখে নিব যে আমাদের এখানে অনুশীলনীতে কি কি পড়তে হবে। দেখো অনুশীলনীতে কি আছে, কিছু শূন্যস্থান পূরণ আছে, কিছু প্রশ্ন উত্তর, তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে, বিপরীত শব্দ, পশু পাখির তালিকা করা এবং ছবি দেখে একটি অনুচ্ছেদ লেখা। আচ্ছা, শূন্যস্থান পূরণ, কিছু শব্দ দিয়ে দিয়েছে, প্রখর, রাজকীয়, ভারসাম্য, বিপন্ন, নখর, ক্ষিপ্র, নির্দিষ্ট। তাহলে এগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। বাঘটি ক্ষিপ্র গতিতে দৌড়ে শিকার ধরল। শিকার ধরার সময় বাঘের থাবা থেকে বেরিয়ে আসে নখর। মেয়েটির স্মরণ শক্তি প্রখর। বাঘটি রাজকীয় ভঙ্গিমায় বসে আছে। সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন বিপন্ন হবে। কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। পরিবেশের বিপর্যয়ের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা পড়ব প্রশ্ন উত্তর। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এই প্রাণীটি আমাদের দেশে সাধারণভাবে বাঘ নামে পরিচিত। বাঘ দেখতে যেমন সুন্দর, তেমন ভয়ঙ্কর এর আচরণ। বাংলাদেশের সুন্দরবনে এই প্রাণী দেখা যায়। পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ আছে। রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর অন্যান্য বাঘের তুলনায় বেশি রাজসিক ও শক্তিশালী হওয়ায় এটি বিশ্বজুড়েও পরিচিত। কোন কোন বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে? বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে তার নানা শারীরিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য। বাঘের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি ও ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর, ফলে সে দূর থেকেই শিকার টের পায়। তার শক্তিশালী থাবা এবং ধারালো নখর রয়েছে, যা দিয়ে সে খুব দ্রুত শিকার ধরতে পারে। থাবার নিচের অংশ নরম হওয়ায় বাঘ নিঃশব্দে চলাফেরা করতে পারে। এছাড়া তার তীক্ষ্ণ দাঁত ও মজবুত চোয়াল থাকায় শিকার সহজেই কাবু করতে পারে। এসব বৈশিষ্ট্যের কারণে বাঘ খুব দক্ষ শিকারী। রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ কি? রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদির কারণে বাঘের জীবন বিপন্ন হয়। এছাড়া কিছু লোভী মানুষ চামড়া ও শরীরের অন্যান্য প্রত্যঙ্গের জন্য বাঘ শিকার করে। সুন্দরবনের বনভূমি ধ্বংস হওয়া, মানুষের অবৈধ প্রবেশ এবং বন কেটে ফেলার কারণেও বাঘের আবাসস্থল নষ্ট হচ্ছে। এসব কারণে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন? বাঘ ও বিড়াল উভয়ই বিড়াল প্রজাতিভুক্ত প্রাণী। আকারে পার্থক্য থাকলেও তাদের মধ্যে অনেক মিল রয়েছে। বাঘ হলো বিড়াল প্রজাতির সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী। এ কারণে মজা করে বলা হয় যে বিড়াল হলো বাঘের মাসি। বাঘের সাঁতারের ব্যাপারে কি বলা হয়েছে? বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে।
নদী বা খাল পার হওয়ার সময় সে সাধারণত সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছুটা সরে যায় তবে সে আবার চেষ্টা করে আগের নির্দিষ্ট জায়গায় ফিরে আসে। বাঘের এই সাঁতারের দক্ষতা তাকে সুন্দরবনের নদী খাল পার হতে এবং শিকার ধরতে অনেক সাহায্য করে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন তৈরি করব কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন তৈরি করি। কে, বাঘের মাসি কে? কি, বাঘ কি খায়? কখন, বাঘিনী কখন বাচ্চা দেয়? কোথায়, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? কেন, কেন বাঘের সংখ্যা কমে যাচ্ছে? কিভাবে, বাঘ কিভাবে শিকার ধরে? আচ্ছা, এখন বলেছে যে বিপরীত শব্দ লিখি ও বাক্য তৈরি করি। নরম, শক্ত, এই টেবিলটি খুব শক্ত। সুন্দর, কুৎসিত, আমাদের কখনো কাউকে নিয়ে কুৎসিত মন্তব্য করা উচিত নয়। সোজা, বাঁকা, নদীর পথটি বাঁকা। তীক্ষ্ণ, ভোঁতা, ভোঁতা ছুরি দিয়ে কাটা যায় না। মজবুত, দুর্বল, দুর্বল গাছটি বাতাসে ভেঙে পড়ল। আচ্ছা, চারপাশে দেখা পশু পাখির তালিকা তৈরি করতে বলেছে। আমাদের চারপাশে আমরা যেসব পশু পাখি দেখি তা হলো গরু, ছাগল, কুকুর, বিড়াল, মুরগি, হাঁস, কবুতর, কাক, চড়ুই, গরুই হয়ে গেছে, এটা হবে গরু, তারপরে হবে পাখি। আচ্ছা, এরপরে তোমাদের বইতে একটি ছবি দিয়ে দিয়েছে, এই যে এই ছবিটা দেখে একটা অনুচ্ছেদ তৈরি করতে বলেছে। ছবিটা দেখে তুমি যা দেখছো তাই লিখবে। তাহলে আমরা কি দেখছি? ছবিটিতে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। ছবির মাঝখান দিয়ে একটি শান্ত নদী বয়ে চলেছে। নদীর উপর দিয়ে একটি ছোট নৌকা ভাসছে। নৌকার মধ্যে একজন লোক বসে আছে। নদীর ধারে আরেকজন লোক দাঁড়িয়ে আছে এবং সে নদী থেকে পানি তুলছে। চারদিকে সবুজ গাছপালা ও ঝোপঝাড়ে ভরা একটি বনভূমি দেখা যাচ্ছে। গাছের ডালে একটি বানর বসে আছে। নদীর অপর পাড়ে হবে, হ্যাঁ, কয়েকটি হরিণ ঘুরে বেড়াচ্ছে। পরিবেশটি খুবই মনোরম ও শান্ত। নদী, বন, পশু পাখি এবং মানুষের সহাবস্থান প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। তো আমার ছোট্ট বাচ্চারা, আমাদের এই অধ্যায়টা ভালো মতো হয়ে গেছে। যারা পুরোটা ভিডিও মন দিয়ে শুনেছো, আশা করি তাদের জন্য এই অধ্যায়টা খুব সহজ হয়ে যাবে। তো আমি আজকের মতো এখানেই শেষ করছি। বরাবরের মতো আমার একই কথা, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, এরকম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের আর সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, কারণ তারা সাবস্ক্রাইব করতে গেলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। আর ভিডিওটি দেখে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কি ভিডিওটা পছন্দ হয়েছে কিনা। শেষ করছি, আল্লাহ হাফিজ।